প্রচণ্ড গতিতে ঝড় বেড়েই চলেছে, মাঝে মাঝে দমকা হাওয়া। প্রায় 3 দিন হয়ে গেল, ঝড় একটুও কমছে না। ঝড়ের সঙ্গে বৃষ্টিও হচ্ছে, তবে বৃষ্টির গতি একটু কম আছে। আমিনা বাড়িতে 3 ছেলেমেয়েকে নিয়ে ঘরের এক কোণে জড়সড় হয়ে বসে আছে। কিন্তু বসে থাকলে তো আর পেটে ভাত জুটবে না। এদিকে সকাল থেকে কারোর খাওয়া হয়নি। বেলা বাড়ার সাথে সাথেই ঝড়ের গতি বেড়েই চলেছে। কেউ কেউ বলছে ঝড় প্রচণ্ড আকার ধারণ করবে, বড় দুর্যোগ দেখা দেবে। কেউ বলছে সব ভাসিয়ে নিয়ে যাবে। সুন্দরবনের মানুষ এবার জলে তলিয়ে যাবে, মানুষ না খেতে পেয়ে মরবে। ঝড়জল মাথায় করে আমিনা চাচা শ্বশুরের বাড়ি থেকে কিছু চাল ধার করে নিয়ে এসেছে। ঝাপটায় উনুনখানা ভিজে একেবারে জবজবে হয়ে গেছে। অনেক কষ্টে কেরোসিন ঢেলে উনুন ধরিয়ে চালগুলো হাঁড়িতে দিয়ে ভাত বসিয়েছে। এমন সময় দরজার সামনে নাজির ঝড় জলে ঝাপটা খেতে খেতে এসে দাঁড়াল। আমিনাকে ডেকে বলল, দক্ষিণ পাড়ায় নদীর বাঁধের গৈপথ ভেঙেছে। হু হু করে নদীর জল মাঠে ঢুকছে, আর নদীতে জলও বেড়েছে প্রচুর পরিমাণে। কি হবে কে জানে, পাড়ের কাছে জল চলে এলো বলে কথা। কোথায় ঠাঁই নেব আমরা তা জানি না। শুনে আমিনা চমকে উঠল। সে কি বলছ? কোমর থেকে ভিজে গামছাখানা খুলে নিংড়ে নিয়ে মাথাখানা সে মুছতে মুছতে বলল, বড় খ্যাপলা জালখানা আর একটা নাইলন ব্যাগ দাও দেখি। ভাঙা নদী বাঁধের গৈমুখ থেকে মানুষ প্রচুর হারে মাছ ধরে আনছে। আমিনা জাল আর ব্যাগ স্বামীর হাতে দিতে দিতে বলল, এতক্ষণ কোথায় ছিলে? ঘরে সবজি নেই, চাল নেই, খাবার মতো কিছু নেই, সবাই সারাটা দিন না খেয়ে রয়েছি। বেলা গড়িয়ে অবেলা হতে চলল, তবুও তোমার দেখা নেই। আগে যদি মাছ ধরে আনতে তাহলে বাচ্চাগুলো শুধু ভাত খেত না। এই অভাব অনটনের সংসারে দুর্যোগের দিনে কোথায় বাচ্চাদের জন্য, নিজেদের জন্য একটু খাবারের ব্যবস্থা করবে, তা না কোথায় ঘুরে ঘুরে বেড়াচ্ছ। নাজির বলল, সামনে আদিবাসী পাড়া একেবারে জলে ডুবে গেছে, সেখানে লোকে লোকারণ্য, সেখানেই ছিলাম। শেখপাড়ায়ও জল চলে এসেছে, সবাই স্কুলগুলোতে গিয়ে আশ্রয় নিচ্ছে। আমাদের উপায় কি হবে কে জানে। আমিনা বলল, তাহলে তোমাকে মাছ ধরতে যেতে হবে না। নাজির বলল, এখনই যাব আর কয়েক ছানা জাল ফেলে চলে আসব। পাশের বাড়ির আবেদ 1 ঘন্টার মধ্যে বড় বড় ভেটকি, পারশে, বাগদা মিলে প্রায় 1 ব্যাগ ধরে নিয়ে এসেছে। জাল ব্যাগখানা কাঁধে নিয়ে সে হনহন করে চলে গেল ভাঙা নদীর বাঁধের দিকে। আমিনা দেখল স্বামীর অপেক্ষায় থাকলে বাচ্চাগুলোর খেতে সন্ধে হয়ে যাবে, তাই শুধু ভাতের থালা সঙ্গে নুনের কৌটো জলের পর তাদের সামনে এগিয়ে দিল। তাই দিয়ে তারা দুপুরের আহার পরন্ত বিকালে সেরে ফেলল। সবার ছোট আকবর বায়না ধরেছিল আব্বা মাছ নিয়ে এলে তবে ভাত খাবে, কিন্তু আমিনা বুঝিয়ে বলাতে সে মায়ের কথা মতো নুন আর জল ঢেলে ভাত খেয়ে নিল। এদিকে ঝড়ের গতি আরও বেড়েছে, বৃষ্টির ফোঁটা একই আছে। পাশের বাড়ির ভাবি আমিনাকে জিজ্ঞাসা করল, তোরা কি বাড়িতে থাকবি, না বড় রাস্তায় উঁচু জায়গায় যাবি, না স্কুলে চলে যাবি? আমরা আর ঘরে থাকব না, স্কুলে চলে যাব। আমিনা বলল, কেন, ঘরে থাকলে কোনো বিপদ আপদ হবে নাকি? ভাবি বলল, বাইরে বেরিয়ে দেখ, পুকুরের পাড় ডুবে যাবার অবস্থা, উঠানে জল চলে এলো বলে। আমিনা চমকে উঠে বলল, সে কি দিদি? মানুষটা যে এখনো বাড়ির বাইরে। ঘরের বাইরে বেরিয়ে দেখে সে অবাক, তাই তো জল আর আধ ঘন্টার মধ্যে উঠানে উঠে আসবে। বড় রাস্তায় ভীষণ হারে চেঁচামেচি কলরব শোনা যাচ্ছে। ঝড়ের দাপটে বড় বড় গাছ ডালপালা ভেঙে রাস্তা ভরে গেছে, চলার উপায় নেই। আমিনা আবার ঘরের মধ্যে চলে এল। আশেপাশে সবাই স্কুল ঘরে চলে যাচ্ছে। এরপর সে কি করবে ভেবে কোনো কুলকিনারা পেল না। বিভিন্ন চিন্তায় সে ব্যস্ত হয়ে পড়ল। তাদের বহুদিনের পুরনো আমলের মাটির ঘর, জরাজীর্ণ খড়ের চাল ঝড়ের দাপটে নড়ছে। দেওয়ালে ইঁদুরের গর্তে ছিন্ন ভিন্ন, একটু গড়ালেই জল বাঁধলে দেওয়ালগুলো ঝুপঝুপ করে পড়ে যাবে। নিজেকে আর সামলে রাখতে পারল না, বাচ্চাগুলোকে জড়িয়ে ধরে হাউহাউ করে কাঁদতে লাগলো আমিনা। এমন সময় নাজির জালখানা কাঁধে নিয়ে দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে এগিয়ে এল। এসে আমিনাকে বলল, তাড়াতাড়ি চলো, সামনের হাইস্কুলে গিয়ে উঠতে হবে। গ্রামের একমাত্র যাদের পাকা বাড়ি তারা ছাড়া বাকিরা সবাই স্কুলের দিকে যাচ্ছে। আমিনা চমকে উঠল, হাইস্কুলে যেতে হলে ওই ভাঙা নদী বাঁধের গৈপথ সাঁতরে যেতে হবে, এছাড়া তো কোনো রাস্তা নেই তো। নাজির বলল, উপায় নেই, সবাই তো যাচ্ছে, আমাদেরও যেতে হবে কষ্ট করে। রাস্তায় গিয়ে দেখলে মানুষজন যে যার মতো স্কুলের দিকে এগিয়ে চলেছে। প্রচণ্ড ঝড়কে উপেক্ষা না করে বহু মানুষ এধার ওধার ছোটাছুটি করছে। ঝড়ের ঝাপটায় চোখ মুখ ঝাঁঝরা করে দিচ্ছে, তাকিয়ে রাস্তায় চলা দেয়। বড় বড় ঝড়ের দাপটে রাস্তার দুপাশে গাছগুলো মাথার ওপর উপক্রম। হালকা বৃষ্টির ফোঁটা কাঁটার মতো মুখে হাতে পায়ে বিঁধছে।
এই সমস্ত বাধা বিঘ্ন কাটিয়ে এবং রাস্তায় পড়া গাছগুলোকে ডিঙিয়ে ডিঙিয়ে বহু কষ্টে সবাই সামনের দিকে এগিয়ে চলল। নাজিরের বড় ছেলে তার আব্বাকে জিজ্ঞেস করল, এই ঝড় জলে আমরা কোথায় যাচ্ছি? তার আব্বা শঙ্কিত গলায় বলল, সামনের স্কুলে। তার মেয়ে জানতে চাইল, এই সময় কেন আমরা স্কুলে যাচ্ছি? তার বাবার চোখে মুখে ভয়ের চিহ্ন নিয়ে বলল, বাঁচার জন্য যাচ্ছি। ঝড়ের যা দাপট আর নদী বাঁধ যে হারে ভাঙছে তাতে গোটা সুন্দরবনটা নোনা জলে তলিয়ে যাবে, তাই তো উঁচু জায়গায় আশ্রয় নিতে যাচ্ছি। কোনো রকমে খুব কষ্টে এগিয়ে চলছে তারা। এমন সময় তাদের সামনে একটি বিকট শব্দ হলো। সবাই ভয়ে থমকে গেল। সর্বনাশ! আর একটু হলেই রাস্তার পাশে বড় ইউক্যালিপটাস গাছটা তাদের মাথায় পড়ত। সবাই গাছে চাপা পড়ে শেষ হয়ে যেত। ভয়ে আতঙ্কে নাজির জমে উঠল। বহু বছরের গাছ, তার সেই ইংরেজ আমলের গাছ। তা প্রায় ৮০-৯০ বছর বয়স হবে। গাছটা এত বিশাল আর বড় যে পুরো রাস্তাটা ঢাকা দিয়ে দিল, আর সহজেই কেউ এগোতে পারছে না। অনেক কষ্টে তারা সবাই গাছটা পার হলো। দূর থেকে কান্নার শব্দ আসছে, ঝড়ের বিকট শব্দের মধ্যেও শোনা যাচ্ছে। আমিনা বলল, কারা চিৎকার করে কান্নাকাটি করছে? কিছুক্ষণ পর দেখা গেল ১০-১২ জন মানুষ মিলে একজন জোয়ান গোছের ছেলেকে কোলে নিয়ে এগিয়ে আসছে। আমিনা বলল, কি হয়েছে ওদের? নাজির বলল, মনে হয় কোনো বিপদ হয়েছে। এমন সময় তারা তাদের সামনে এসে উপস্থিত হল। নাজির একজনকে জিজ্ঞাসা করল, ছেলেটির কি হয়েছে? একজন বললেন, মাটির ঘরের দেওয়াল ওর গায়ে ভেঙে পড়েছে, বোধ হয় আর বাঁচবে না। সে কি? চমকে উঠল তারা। তারা যুবকটির দেখার চেষ্টা করল। দেখেই চিনল, এত সেই মন্টু বেড়া। মাস ৭ হল সামনের গ্রামে ওর বিয়ে হয়েছে। তারা জানতে চাইল, মন্টুকে এখন এই অবস্থায় কোথায় নিয়ে যাচ্ছ? এক ভদ্রলোক বললেন, এখন ডাক্তারখানায় নিয়ে যাচ্ছি। নাজির বলল, সামনে বড় গাছ পড়েছে, রাস্তায় যেতে পারবে তো? ভদ্রলোক ইতস্তত হয়ে বললেন, সে কি, একেবারেই যাওয়া যাচ্ছে না? নাজির বলল, অনেক কষ্টে আমরা এসেছি, দেখো তোমরা যেতে পারো কিনা। ভদ্রলোক বলে, দেখি আমরাও তাহলে যেতে পারি কিনা, তবে আমাদের যেতে হবে যে কোনো উপায়ে। এই মুহূর্তে মন্টুকে ডাক্তারখানায় ভর্তি করাতে না পারলে বড় বিপদ হয়ে যাবে। তারা মন্টুকে পাঁজাকোলা করে নিয়ে ডাক্তারখানার দিকে এগিয়ে চলল। অনেক কষ্টের পর নাজিররা নদীবাঁধের ভাঙা গৈপথের কাছে এসে উপস্থিত হল। গৈপথ আর গৈপথ নেই, একেবারে বিশাল খালের আকার ধারণ করেছে। ভাঙা নদীবাঁধ দিয়ে নদীর জল প্রবল টানে হু হু করে খাল দিয়ে মাঠে জল ভরে যাচ্ছে। দেখে আমিনা চমকে উঠল। মুখ থেকে তার বেরিয়ে এলো, হায় আল্লাহ, এ কি অবস্থা! নদীর পানি যদি এভাবে ঢুকতে থাকে তো সব তলিয়ে যাবে। ভাঙা গৈপথ বাঁধার জন্য গ্রাম পঞ্চায়েত থেকে বেশ কিছু বাঁশ ও বস্তার ব্যবস্থা করেছেন। বাঁধ দেবার জন্য বেশ কিছু জোয়ান ছেলে ব্যস্ত হয়ে পড়েছে। কিছু ছেলে বস্তায় মাটি ভরছে, কেউ ঝুড়ি করে মাটি কাটছে, কেউ বাঁশ কাটতে ব্যস্ত। চিৎকার, চেঁচামেচি, ছোটাছুটি, হাঁকাহাঁকি সমান তালে বেড়েই চলেছে। কেউ গৈপথ পার হতে ব্যস্ত, আবার কেউ ভয়ে নামতে চাইছে না। কেউ স্রোতের টানে বহু দূরে চলে যাচ্ছে। অনেক কষ্টে উঠে আবার চেষ্টা করেছে। গ্রামবাসীদের পার করার জন্য ৩খানা নৌকার ব্যবস্থা করা হয়েছে, কিন্তু ৩খানা নৌকা আর কতজন পার হবে? নৌকায় এসে দাঁড়ানোর সাথে সাথে গ্রামবাসীরা ভিড় জমাচ্ছে। তাই মাঝি বলে দিয়েছে, আগে মেয়েদের, বাচ্চাদের ও বৃদ্ধ বৃদ্ধাদের এবং যারা অসুস্থ তাদের পার করবে, আর বাকিরা সাঁতরে পার হবে। আমিনা ছেলেমেয়েদের নিয়ে নৌকায় ওঠার চেষ্টা করল, কিন্তু ভিড়ের কারণে উঠতে পারল না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর সুযোগ পেল। সে ৩ ছেলেমেয়েদের নিয়ে নৌকায় বসে পড়ল। ঝড়ে আর স্রোতের টানে নৌকার ডুবে যায় অবস্থা। স্রোতের প্রবল টানে নৌকা উল্টো দিকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। ৩ জন মাঝি হিমশিম খাচ্ছে নৌকার তীরে আনতে। স্ত্রী ছেলেমেয়েদের নৌকাতে তুলে দিয়ে নাজির জলে ঝাঁপ দিয়ে সাঁতার কাটতে লাগল। ভয় হতে লাগল, কিন্তু তার মতো অনেকে সাঁতার কাটছে তাই ভয়টা একটু কম লাগছে। তাছাড়া ভয় লাগলেও উপায় নেই, বাঁচতে গেলে এই ভাঙা গৈপথ পার হতেই হবে। জলের প্রচণ্ড স্রোতে সে অনেক দূরে ভেসে চলে গেল। সেখান থেকে অনেক কষ্টে আবার নিজেকে বাঁচিয়ে তারপরে উঠে এল। আগের থেকে ঝড়ের দাপট আরও বেশি পরিমাণে বাড়তে লাগল। ঝড় কমার কোনো লক্ষণ নেই বুঝতে পেরে আমিনা ভাবল, এবার বুঝি সব শেষ। কি যে হবে তা আল্লাহই জানে। সবাই বহু কষ্টে স্কুলের সামনে এসে উপস্থিত হল। দেখেই তারা অবাক হয়ে গেল। হাজার হাজার মানুষের সাথে গরু, ছাগল, ভেড়ার ভিড় জমেছে। চিৎকার, চেঁচামেচি, কান্নাকাটির শব্দে কান পাতার অবস্থা নেই। নাজির ব্যস্ত হয়ে পড়ল। স্ত্রীকে বলল,
তাড়াতাড়ি চলো, ওপর তলায় যদি জায়গা পাওয়া যায়। তারা অনেক ভিড় ঠেলে অনেক কষ্টে দোতলায় উঠল। অনেক খোঁজাখুঁজির পর একটা ঘরের এক কোণে তাদের ঠাঁই হল। ঝড়ো বৃষ্টির জন্য সবার পোশাক ভিজে গিয়েছে, তাই শুকনো পোশাক, কিছু খাবার আর জল যদি পাওয়া যায় তার খোঁজে নাজির স্কুল থেকে বের হল। আমিনাদের বাড়ির কাছে নকুলদের বাড়ি। নকুলের মা ঘরের একপাশে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করছে আর বলছে, আমার ছেলেকে বাঁচাও। কিন্তু কে কার কথা শোনে? ছেলে মেয়েদের এক কোণে বসিয়ে আমিনা নকুলের মার কাছে গিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে, কাঁদছ কেন দিদি? নকুলের মা কাঁদতে কাঁদতে বলল, আমার ছেলে কথা বলছে না, ওর কোনো সারা শব্দ নেই। সত্যি আমিনা নকুলের দিকে চেয়ে দেখে নকুলের অবস্থা খুব খারাপ। হাত পা একেবারে ঠান্ডা, কোনো কথা বলছে না। নকুলের গায়ে ভিজে জামাকাপড় দেখে আমিনা ব্যস্ত হয়ে বলল, নকুলের গা থেকে জামাখানা খুলে দিতে হবে। নকুলের মা কাঁদতে কাঁদতে বলল, খালি গায়ে তো আরও ঠান্ডা লাগবে। আমিনা বলল, উপায় নেই, ভিজে জামা পরে থাকলে বেশি ঠান্ডা লাগবে। তোমার আঁচলখানা গায়ে ভালো করে জড়িয়ে দাও ওর। সে হাতে তালুতে পায়ের পাতা তার হাত দিয়ে ঘষতে শুরু করল। বেশ কিছুক্ষণ পর নকুলের বিপদ কেটে গেল। তার জ্ঞান ফিরল এবং হাত পা কাঁপা বন্ধ হল। নকুলের মা স্বস্তির নিঃশ্বাস ফেলে আমিনার হাত দুখানা ধরে বলল, তুমি না থাকলে আমি যে কি করতাম, তোমার জন্য আমার ছেলে সুস্থ হল। মুচকি হেসে আমিনা বলল, বিপদের সময় কারোর মাথা কাজ করে না। আমার বিপদ হলে হয়তো আমি এমনটা করতে পারতাম না। ঠিক সেই সময় সিঁড়ির মুখ দিয়ে একজন মাঝবয়সী বউকে ২-৫ জন বউ মিলে জোর করে ভিতরে টেনে নিয়ে আসছে। বউটা কিছুতেই আসতে চাইছে না ভিতরে। সে সবার হাত ছাড়িয়ে বাইরে চলে যেতে চাইছে আর চিৎকার করে বলছে, আমার ছেলে কোথায়, আমার ছেলেকে দেখতে দাও। আমিনা একটু এগিয়ে গিয়ে একটি মেয়ের কাছে জিজ্ঞেস করল, দিদি ওনার কি হয়েছে? মেয়েটি বললেন, ওনার ছেলে স্রোতের টানে কোথায় চলে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। আমিনা আঁতকে উঠল। সে কি, কত বড় ছেলে? মেয়েটি বললেন, ১২-১৩ বছর বয়স হবে। সে ছেলে মেয়েদের কাছে ফিরে এলো, তাদের কোলের কাছে টেনে নিয়ে কত কি সব ভাবতে লাগল। মানুষটা কখন বেরিয়েছে এখনো পর্যন্ত তার দেখা নেই। কোথায় কি করছে এখনো পর্যন্ত কেন আসছে না? কোনো বিপদ আপদ হলো কিনা? ঝড়ের গতিবেগ আরও বেড়েই চলেছে, তার সঙ্গে বৃষ্টির ফোঁটাও বেড়েই চলেছে। এই অবস্থায় ঘরদোর, পুকুর, বাগানবাড়ি যে কি অবস্থায় আছে তা নিয়েও নানান চিন্তা। এমন সময় শুনতে পেল ভীষণ চিৎকার চেঁচামেচি শব্দ। দেখলে ৫-৬ জন জোয়ান বোঝের ছেলে একটি বাচ্চাকে কোলে নিয়ে সেই ঘরের দিকে আসছে। সেই বাচ্চা, যে বাচ্চাটি স্রোতের টানে হারিয়ে গিয়েছিল। ছেলেকে পেয়ে মা আনন্দে আত্মহারা হয়ে পড়ল। ছেলে অনেক জল খেয়ে প্রায় আধমরা অবস্থা হয়ে গেছে। তার পেট থেকে অনেক কষ্টে জল বার করে কোনো রকমে জ্ঞান ফিরিয়ে নিয়ে এসেছে। এখনো পর্যন্ত ছেলেটি চোখ মেলে তাকায়নি। আমিনা দূর থেকে দেখতে লাগল আর প্রার্থনা করতে লাগল, হে আল্লাহ, ছেলেটিকে সুস্থ করে দাও। কয়েকজন একটু বোতলে করে সর্ষের তেল এনে ছেলেটির হাতে পায়ে মালিশ করতে লাগল। ঘণ্টাখানেক পর ছেলেটি চোখ মেলে তাকালো। সবার মুখে তখন হাসি ফুটল। ছেলেটির মা পাগলের মতো ছেলেকে বুকে জড়িয়ে ধরে কত কথাই না বলতে লাগল, আমার সোনা, মানিক, আমার জীবন, ইত্যাদি ইত্যাদি আরও কত কথা। সন্ধ্যা হয়ে এল। ঝড়ের গতি আর দমকা বাতাস আর গাছপালা ভাঙার মর্মর শব্দ ক্রমেই বেড়ে চলেছে। তার সাথে ঝিরঝিরে বৃষ্টি হয়েই চলেছে। ৪ দিন সূর্যের দেখা নেই। অন্ধকার থেকে রাতের গাঢ় অন্ধকার এগিয়ে আসছে সামনে। এই রাত্রেতে আরও কি যে হবে তা ভেবে আমিনা ভয়ে আঁতকে উঠল। ৩ তলা স্কুলটা মানুষজনে ঠাসা, তিল রাখার জায়গা নেই, কান পাতার অবস্থা নেই। কান্নাকাটি, নানান চিৎকার চেঁচামেচি, হাহাকার, হাইহুতাশ, কত মানুষের স্বজন হারানোর বেদনা, ইত্যাদি ইত্যাদি নানান শব্দ। এই সময় আমিনা নাজিরকে দেখতে পেল। সে মানুষজনের পাশ কাটিয়ে তাদের দিকে এগিয়ে আসছে আর হাতে একটি প্লাস্টিকে মোড়া পুটলি। নাজিরকে সামনে দেখে আমিনা বলল, এতক্ষণ কোথায় ছিলে? এতক্ষণে কি তোমার আসার সময় হলো? বাচ্চাগুলো ঠান্ডায় জমে যাচ্ছে, খিদেও ছটফট করছে। নাজির প্লাস্টিকের পুটলিখানা আমিনার হাতে দিয়ে বলল, এতে বাচ্চাদের কয়েকটা জামা প্যান্ট আর 3টে কাঁথা আর তোমার কাপড় আছে। তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে নাজির বলল, কতদিন যে স্কুলে থাকতে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। চারিদিকে নদী বাঁধ ভেঙে মাঠ, ঘাট, পুকুর নোনা জলে ডুবে গেছে। আমাদের ঘরে জল উঠে গেছে। কান্না গলায় আমিনা বলে, সে কি কথা বলছো তুমি? থাকবো কোথায় আমরা? যদি স্কুল বাড়িতে জল উঠে যায় তাহলে আমাদের বাচ্চাদের কি হবে? সান্ত্বনা দিয়ে নাজির বলল, স্কুল বাড়িতে মনে হয় জল উঠবে না।
হাজার হাজার লোকে ভাঙা বাঁধ মেরামত চলছে। তাছাড়া খবরে বলছে রাতের মধ্যে নাকি ঝড় জল কমে যাবে। স্বামীর কথা একটু সান্ত্বনা পেয়ে বলে, কমে গেলে তো ভালো, ঘরে তাহলে তো সব ডুবে গেছে। তা তো ডুবেছে, তবে আড়ার উপরে পাটা রেখে তার উপরে দরকারি সমস্ত জিনিসপত্র গুছিয়ে রেখেছি। যদি ঘরের মাথা পর্যন্ত জল না যায় তাহলে হয়তো ওগুলো ভালো থাকবে। নাজির বলল, আরে প্লাস্টিকের মধ্যে দরকারি কাগজপত্রগুলো নিয়ে চলে এসেছি। ভালো করেছ, আমিনা বলল। নাজির আরও বলল, রহিমের মা ঘরের চাল চাপা পড়েছিল, অনেক কষ্টে চাল কেটে রহিমের মাকে বার করে এনেছি। ভাগ্যিস ওই সময় পাশ দিয়ে আসছিলাম, তখন কান্নার শব্দ পেয়ে জানতে পারি, তা না হলে ওরই মধ্যে মরে পড়ে থাকত রহিমের মা। রহিমরা সবাই এখন স্কুলের অন্য একটি ঘরে রয়েছে। নাজিরের কথা শুনে আমিনা বলল, ভালো কাজ করেছ। বলতে বলতে ভিজে জামা প্যান্ট খুলে শুকনো জামাকাপড়গুলো ছেলেমেয়েদের পরিয়ে দিতে লাগল। জোরে বাতাসে শীত করছে ছেলেমেয়েদের, তাই দুখানা কাঁথা তাদের গায়ে জড়িয়ে দিল। পাশেই বৃদ্ধ ঠাকুমা তার 4 নাতি নাতনিকে নিয়ে বসে আছে। ছেলে বউ এখনও ফেরেনি। বাড়িঘর সামলাতে গিয়েছে বৃদ্ধ ঠাকুমা নাতি নাতনিগুলোকে জড়িয়ে জড়সড় হয়ে বসে আছে, করুণ দৃষ্টিতে আমিনার প্লাস্টিকের দিকে তাকিয়ে। হয়তো ভাবছে আমিনা যদি একটি কাঁথা দেয় সে তার নাতি নাতনিদের গায়ে জড়িয়ে দেবে, কিন্তু সে মুখ ফুটে কিছু বলতে পারছে না। আমিনা ঠাকুমার নীরব ব্যথার কারণ বুঝতে পেরে একখানা কাঁথা বৃদ্ধার দিকে এগিয়ে দিল। বৃদ্ধা কাঁথাটা পেয়ে ভীষণ খুশি, তার নাতি নাতনিদের গায়ে জড়িয়ে তাদের আরও কোলের কাছে টেনে নিল। এমন সময় আমিনার মনে পড়ল নকুল আর পচার কথা। ওদের তো শরীর ভীষণ খারাপ, একরকম মরে বেঁচে উঠেছে, ওদের যদি 2টো কাঁথা দিতে পারতাম ভালো হতো। কিন্তু কাঁথা তো একটা আছে। প্লাস্টিকের পুটলি ঘেঁটে দেখে তার জন্য নাজির একটা সুতির শাড়ি এনেছে। সুতির শাড়ি আর একটা কাঁথা নিয়ে আমিনা পচা নকুলের কাছে দিয়ে এলো। বিশাল মাঝসমুদ্রের জলে ভাসতে ভাসতে যখন বাঁচার মতো একখানা খড়কুটোকেও দেখতে পাওয়া যায় তখন সেটাকে ধরে বাঁচতে চায়, তেমনি হলো নকুল পচার মায়েদের অবস্থা। কাঁথা শাড়ি পেয়ে তারা খুব খুশি হলো। যত রকমের আশীর্বাদ করা যায় মনে মনে তারা আশীর্বাদ করতে লাগলো আমিনাকে। সন্ধ্যা 7টা বাজে। গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থায় স্কুলের নিচে খিচুড়ি রান্নার ব্যবস্থা চলছে। অনেকের সারাদিন খাওয়া হয়নি। খিচুড়ির গন্ধে তাদের খিদে দ্বিগুণ আকার ধারণ করেছে। তাই ধোয়া চাল ডাল মিশ্রিত খিচুড়ি দেওয়া মাত্রই পথ পরিষ্কার হয়ে যাচ্ছে। খাওয়া দেখে অনেকে আবার বলাবলি করছে, গোগ্রাসে গিলছে যেন কত জনম খাওয়া হয়নি। খিচুড়ি খাওয়ার জন্য লাইন পড়েছে। লাইনে দাঁড়িয়ে ঠেলাঠেলি হাতাহাতি হচ্ছে। শেষ পর্যন্ত যদি কেউ খিচুড়ি না পেয়ে ওঠে, কেউ বা আধপেটা যদি খেয়ে ওঠে যায়, নানান চিন্তাভাবনা সবার মাথায় ঘুরপাক খাচ্ছে। কোনো রকমে, অবশ্য এটুকুই বা কম কিসে, শোবার জায়গা না পেয়ে কোনোমতে রাতটা পার করল। মধ্যরাতের পর ঝড় একটু কমল, ভোরের দিকে একেবারেই থেমে গেল। সকালে ঝলমলে সূর্যের আলোয় চারদিক শান্ত। দেখে কে বলবে 5 দিনের ঝড় জলের তাণ্ডব কাল রাত পর্যন্ত চলেছে। ঝকঝকে পরিবেশে চড়াই, শালিক, টিয়া, কাক, চিল মনের আনন্দে ডাকছে। তবে ঝড়ের দাপটে অনেক পশু পাখি মারা গেছে। পশু পাখির বিপদ কাটলেও মানুষের বিপদ কিন্তু কাটেনি, বরং আরও ভয়ঙ্করভাবে অপেক্ষা করছে। চারিদিকে নোনা জলে সব ডুবে গেছে। ঘরবাড়ি ভালো নেই, কারো কারো ভেঙে গেছে, কারো জলে ডোবা, কারো ঘর আছে তো চাল নেই, খাদ্য নেই, পানীয় জল নেই। চারদিকে শুধু হাহাকার। পানীয় জল আনতে 5-10 মাইল দূরে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছে। রাস্তা ভেঙে জলমগ্ন, তাই যাতায়াত ব্যবস্থা বিচ্ছিন্ন। সরকার জরুরি ভিত্তিতে হেলিকপ্টারে করে শুকনো খাবার ও জলের পাউচ বিতরণ করছে। কিছু স্বেচ্ছাসেবী সংগঠনও খাবার, জল, জামাকাপড় দিচ্ছে, কিন্তু প্রয়োজনের তুলনায় তা সামান্য। কেউ পাচ্ছে, কেউ পাচ্ছে না। চারিদিকে পচা পশু পাখির দুর্গন্ধ, তার প্রভাবে ডায়রিয়ার প্রকোপ শুরু হয়েছে। সপ্তাহখানেকের মধ্যে জল অনেকটা নেমে গেছে, তাই স্কুল বাড়ি থেকে সবাই যে যার বাড়ির দিকে রওনা হয়েছে। দূষিত জল আর নোনা জলের কারণে প্রায় প্রতি বাড়িতে ডায়রিয়া, জ্বর, কিন্তু টাকার অভাবে মানুষ ডাক্তার দেখাতে পারছে না। সরকারি উদ্যোগে দেওয়া ওষুধের ওপর ভরসা করতে হচ্ছে। নাজিরদের বাড়ির সবার ডায়রিয়া হলো, সরকারি ওষুধ খেয়ে কোনোমতে না। আমিনা আর তাদের 2 ছেলে মেয়ে সুস্থ হয়ে উঠল, কিন্তু নাজিরের ছোট ছেলেটার কিছুতেই উন্নতি দেখা যাচ্ছিল না। চাল ধোয়া জলের মতো পায়খানা আর বমি কিছুতেই থামছিল না তার। অসহায় নাজির বাধ্য হয়ে ছেলেকে সরকারি হাসপাতালে ভর্তি করল। সেখানে রোগীর লম্বা লাইন, কোথাও পা ফেলার জায়গা নেই। কত মানুষ যে মারা যাচ্ছে তা হয়তো ভাষায় প্রকাশ করাও কঠিন।
কিন্তু এত কিছুর পরেও হাসপাতালে ছেলের শারীরিক অবস্থার কোনো উন্নতি দেখতে পেল না নাজির। তাই চোখের জল আর বুকফাটা কষ্ট নিয়ে নোনা জলে ডুবে থাকা তাদের শেষ সম্বল 10 কাঠা জমি বন্ধক রেখে সামান্য কিছু টাকা জোগাড় করে ছেলেকে একটি বেসরকারি ডাক্তারের কাছে নিয়ে গেল। কিন্তু সেই মুহূর্তে সে ঘুণাক্ষরেও বুঝতে পারেনি যে কয়েকদিন আগে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ের চেয়েও শতগুণ বেশি ঝড় তার দিকে ধেয়ে আসছে। ঠিক রাত 12টার সময় ডাক্তারবাবু এসে খবর দিলেন। নির্মম নির্দয় গলায় বললেন, নাজির সাহেব, আমরা আপনার ছেলেকে বাঁচাতে পারলাম না। এই কথা শোনা মাত্র নাজিরের হাত পা ঠান্ডা হয়ে গেল, সারা শরীর অবশ হয়ে এল। নিথর পাথরের মতো শুধু তাকিয়ে রইল ডাক্তারবাবুর দিকে। তার মুখে কোনো কথা নেই, সে যেন বোবা আর বধির হয়ে গিয়েছে। আমিনা এই কথা শোনা মাত্রই মাটিতে লুটিয়ে পড়ল, জ্ঞান হারাল। শত চেষ্টা করেও তার জ্ঞান ফেরানো গেল না। চারিদিকে এক নিস্তব্ধ, গভীর শোকের ছায়া নেমে এল।